ষষ্ঠ শ্রেণীতে তোমরা পড়েছ বঙ্গ আমার জননী আমার। এই কবিতাও বলতে পারো, আবার গানও বলতে পারো, কারণ এটা সুরযোগে গাওয়া হয়। বঙ্গ আমার জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ। কেন গো মাতোর শুষ্ক নয়ন, কেন গো মাতোর রুক্ষ কেশ, কেন গো মাতোর ধুলায় আসন, কেন গো মাতোর মলিন বেশ। এই কবিতাটা মনে আছে কারো? মুখস্থ আছে কারো? কারো মুখস্থ নেই। তাহলে আগে ছিল, যখন 6-এ পড়তে তখন মুখস্থ। এবার থেকে এমনভাবে কবিতা পড়বে যেন সারা জীবনের জন্য মুখস্থ হয়ে যায়। হ্যাঁ, সেই মুখস্থটাই হচ্ছে সত্যিকারের মুখস্থ করা, যেটা তোমার সব সময়ের জন্য মনে থাকবে। সেইভাবে পড়বে, দেখো তোমারই নিজেরই ভালো লাগবে। ৩০ কোটি সন্তান যার, ডাকে উঠছে আমার দেশ। উদিল যেখানে বুদ্ধ আত্মা, মুক্ত করিতে মোক্ষদ্বার। আজিও জুড়াও অর্ধ জগৎ, ভক্তি প্রণত চরণে যার। অশোক যাহার কীর্তি ছাইল, গান্ধার হতে জলধি শেষ। তুই কিনা মাগো তাদের জননী, তুই কিনা মাগো তাদের দেশ। একদা যাহার বিজয় সেনানী, হেলায় লঙ্কা করিল জয়। একদা যাহার অর্ণব বোধ, ভ্রমিল ভারত সাগরময়। সন্তান যার তিব্বত চীন জাপানে গঠিল উপনিবেশ। তার কিনা এই ধুলায় আসন, তার কিনা এই ছিন্ন বেশ। উঠিল যেখানে মুরজ মন্ত্রে, নিমাই কণ্ঠে মধুর তান। ন্যায়ের বিধান দিল রঘুমণি, চণ্ডীদাস যেথা গাহিল গান। যুদ্ধ করিল প্রতাপাদিত্য, তুই তো মাস এই ধন্য দেশ। ধন্য আমরা যদি এ শিরায় থাকে তাদের রক্তলেশ। যদিও মাতর দিব্য আলোকে ঘিরে আছে আজ আধার ঘোর। কেটে যাবে মেঘ নবীন গরিমা, ভাতিবে আবার ললাটে তোর। আমরা ঘুচাবো মাতর দৈন্য, মানুষ আমরা নহিত মেষ। দেবী আমার, সাধনা আমার, স্বর্গ আমার, আমার দেশ। কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ। ৩০ কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। এই যে কবিতা বা এই যে গান, এটা পড়ার সঙ্গে সঙ্গে তোমার কি মনে হয়? দেশের কথা বলা হচ্ছে, শুধু দেশের কথা না, সেই সঙ্গে আমাদের ইতিহাস কোথা থেকে যেন উঠে আসছে। এই যে দ্বিজেন্দ্রলাল রায়ের কথা পড়ছো, এখানেও তুমি কবি সম্পর্কে জেনেছিলে যে তিনি যে লিখছেন তার জীবন কথা খুব ছোট্ট করে পড়ে দিয়েছিলে। অষ্টম শ্রেণীতে এসে দেখো সেই দ্বিজেন্দ্রলাল রায়েরই একখানি রচনা রয়েছে। এই রচনাটি কি ধরনের, তুমি যদি দেখে থাকো বইটা খুলে, তাহলে তুমি বলতে পারবে কি ধরনের রচনা এটা। দেখে কি মনে হচ্ছে, কি ধরনের রচনা এটা? ইতিহাস না কেন? হ্যাঁ, ইতিহাস নিয়ে। ইতিহাস নিয়ে ১ নম্বর, খুব ভালো কথা। আর কি মনে হচ্ছে এটা কি ধরনের রচনা? যুদ্ধের বর্ণনা। আর যেভাবে বর্ণনাটা লেখা হয়েছে সেটা দেখে তোমার কি মনে পড়ছে? নাটক, একদমই তাই। মানে রচনা হিসেবে এটা নাটক। আর তুমিও ঠিক বললে যে ইতিহাস নিয়ে লেখা। আর তুমি কি বললে? আমি বললাম ইতিহাস। তুমিও বললে, ওটাও বললে। তাহলে দ্বিজেন্দ্রলাল রায় সম্পর্কে আমরা যেটুকু জেনেছিলাম আবার ঝালিয়ে নিয়ে আর একটু বেশি করে দেখো। 1863 সালে তিনি জন্মেছিলেন। কবি, নাট্যকার হিসেবে তিনি আমাদের বাংলা সাহিত্যে বিখ্যাত হয়ে আছেন। 1884 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে MA পাশ করেছিলেন। আর তারপরে কৃষিবিদ্যা শেখার জন্য, ভাবো, তিনি পাশ করেছেন কিন্তু ইংরেজি নিয়ে। তারপরে তার মনে হয়েছে যে কৃষিবিদ্যা সম্পর্কে জানতে হবে, কারণ দেশের কথাও তিনি ভেবেছিলেন যে কৃষিবিদ্যা জানলে দেশের যে সাধারণ মানুষ তাদেরকে শিক্ষিত করা যাবে এবং দেশ সেদিক দিয়েও উন্নত হবে। সেই ভেবে তিনি কৃষিবিদ্যা শেখার জন্য বিলেতে গিয়েছিলেন। সেখানে আবার পাশ্চাত্য সঙ্গীতও শেখেন তিনি, যেহেতু সঙ্গীতে তার একটা আগ্রহ ছিল খুব, সেই কারণে তিনি পাশ্চাত্য সঙ্গীতও শিখলেন, গানও শিখলেন। খুব অল্প বয়স থেকেই তিনি কাব্য রচনা করতে শুরু করলেন। 1903 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রচুর কাব্য রচনা করেছেন। আর জীবনের শেষ 10 বছরে এসে তিনি পৌরাণিক, সামাজিক, ঐতিহাসিক এই বিভিন্ন ধরনের নাটক রচনা করতে শুরু করলেন।
তার বিখ্যাত রচনাগুলোর মধ্যে বিভিন্ন হাসির গান আছে। চন্দ্রগুপ্ত নাটক যেটা তোমরা পড়ছো একটা ছোট্ট অংশ, এটা একটা পুরো নাটক। তো শাহজাহান বড় একটা নাটক, বিখ্যাত নাটক তার। বিবার পতন, প্রতাপাদিত্য, নূরজাহান, সীতা, এসবগুলো হচ্ছে উল্লেখযোগ্য। এই যে আমাদের নাট্যাংশটি আমি আগেই যেটা বললাম সেটা চন্দ্রগুপ্ত নাটক থেকে নেওয়া হয়েছে। চন্দ্রগুপ্ত নাটকের কোথা থেকে নেওয়া আছে? প্রথম অঙ্কের প্রথম দৃশ্য থেকে। তাহলে দেখো এখানে হাতে কলমে তোমার বলা রয়েছে যে দ্বিজেন্দ্রলাল রায় কৃষি বিদ্যা শেখার জন্য কোথায় গিয়েছিলেন? বিলেত গিয়েছিলেন। তার রচিত দুটো নাটকের নাম যদি বলা হয় তাহলে শাহজাহান, মেবার পতন আর চন্দ্রগুপ্ত নাটক থেকেই এটা নেয়া, তাই তো? এখন নাটক বলতে গেলে তোমার নাটকের কথা তুমি মনে করো তো, ক্লাস 5-এ পড়েছো কোন নাটক মনে আছে? ফণিমনসা ও বনের পরিণয়, এই তো মনে আছে। ক্লাস 6-এ নাটক কিছু ছিল? ক্লাস 6-এ আমরা কি নাটক কিছু পড়েছি? ক্লাস 6-এ নাটক আমরা বোধহয় পড়িনি, মনে পড়ছে না, তাই তো? আবার 7-এ নাটক পড়েছো? 7-এর আগে একটা পড়েছিলাম। 7-এ একটা নাটক পড়েছো, সেটা কি নাটক ছিল? সেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা কোন নাটক ছিল? 7-এর বই রয়েছে তোমার কাছে? হ্যাঁ ম্যাম, যেটা এনেছো? না 7 না 8-এ। হ্যাঁ না 8-এ তো ওটা তো তুমি নাটক পড়োনি। অদ্ভুত আতিথেও তো ওটা তো গল্প পড়েছো, ওটা আখ্যান, একটা গল্প। এই ক্লাস 8-এ উঠে নাটক পড়োনি। সেই 5-এ নাটক পড়েছিলে ফণিমনসা নাটকটা, ও বনের পরি, ফণিমনসা ও বনের পরি এই নাটকটা পড়েছিলে। তার নাটক পড়তে গেলে দেখা যাবে যে তোমাদের একটা ছোট অংশ দেয়া আছে ঠিকই, কিন্তু তোমরা নাটক কখনো দেখেছো? তোমরা নাটক দেখতে গেলে দেখবে যে একটা দৃশ্য শুরু হলো, তো সেখানে কয়েকটা চরিত্র এলো, তারা তাদের কথাবার্তাগুলো বললো, এরপরে সেই দৃশ্যটা শেষ হয়ে যায়। শেষ হয়ে গিয়ে আবার অন্য চরিত্ররা আসে, বা কোনো একটা চরিত্র হয়তো থেকে গেল, অন্য চরিত্ররা সেখানে এসে যোগ দিল। সেই চরিত্র এসে যখন তার সঙ্গে কথাবার্তা হলো, তখন একটা দৃশ্য শেষ হয়ে গেল, আবার একটা দৃশ্যের জন্ম হলো। এইভাবে বিভিন্ন দৃশ্যের মধ্যে দিয়ে দিয়ে নাটক এগিয়ে চলে। যেমন গল্পে তো তোমরা দেখেছো বা উপন্যাসে দেখবে, ওই যে পথের পাঁচালী তোমরা এখন যে উপন্যাস দেখছো, একটা অধ্যায় আছে, একটা অধ্যায় তোমরা পড়েছো, এর পরের অধ্যায়ে দেখবে অন্য একটা ঘটনা আছে, সেখানে হয়তো অপুর কথাই আছে, কিংবা হয়তো অপুর দিদির কথা আছে, বা অপুর বন্ধুদের কথা আছে, কিন্তু সবার সঙ্গে সবার কোথাও না কোথাও একটা কানেকশন থাকবে, মানে একটা যোগাযোগ থাকবে। এইভাবে উপন্যাস যেমন এগিয়ে চলে, নাটকের ক্ষেত্রেও তাই, যে একটা অঙ্কের মানে বড় বড় অধ্যায়গুলোকে কয়েকটা ছোট ছোট ভাগে ভাগ করা হয়। যেমন উপন্যাসে থাকে সেরকম নাটকেও তাই, একটা বড় অঙ্ক থাকে, সেই অঙ্কের মধ্যে কয়েকটা দৃশ্য করে ভাগ করা থাকে। পঞ্চাঙ্ক নাটক সাধারণত পঞ্চাঙ্ক নাটক হয়, মানে 5টা অঙ্ক থাকে। বড় নাটক হলে মানে সমস্ত চরিত্র, তার কোনো একটা বিশেষ চরিত্রের জীবনের সমস্ত ঘটনা একটা জায়গায় তো বলা সম্ভব নয়, আলাদা নাম থাকে, আলাদা ঘটনা থাকে। একজন মানুষকে নিয়ে যদি হয়, ধরো চন্দ্রগুপ্তের ছোটবেলায় কি হয়েছে, বা বড় হচ্ছেন তিনি, বা তার বিভিন্ন যুদ্ধের ঘটনা বর্ণনা, তার পারিবারিক জীবনের ঘটনা, এই সমস্ত কথা বলা হচ্ছে বিভিন্নভাবে, সেই জন্য বিভিন্ন দৃশ্য তৈরি হচ্ছে। তো যত বড় হবে দেখবে নাটকের এরকম বিভিন্ন দৃশ্যগুলো নিয়ে নিয়ে একটা অঙ্ক তৈরি হয়, আবার পরের অঙ্ক গিয়ে হয়তো আরও নতুন নতুন দৃশ্যের সৃষ্টি হয়। তাই এখানে তোমরা একটা বড় পঞ্চাঙ্ক নাটকেরই একটা প্রথম অঙ্ক, সেই প্রথম অঙ্কেরও একটা ছোট্ট অংশ পড়ছো তোমরা। 1911 সালে এই চন্দ্রগুপ্ত নাটকটা লেখা হয়েছিল। প্রথম অঙ্কের প্রথম দৃশ্য আমাদের পাঠ্য ভারত প্রকৃতির অতুলনীয় ঐশ্বর্য ও বৈচিত্র্যের কথা এখানে ফুটে উঠেছে। এই যে তোমাদের এই বইটি দেয়া হয়েছে, পঠন সেতু, এই সেতুর মধ্যে এই যে নাটকটার কথা,
ঠিক নাটকের মধ্যে কি বলা আছে সেইটুকু জিনিস কিন্তু তুলে ধরা হচ্ছে। এইটুকু জিনিস তুমি একটু নিজে ভালোভাবে পড়বে, তোমার কাছে যখন পঠন সেতু যাবে তখন এই অংশটা তুমি পড়ে রাখবে, তাহলে তোমার খুব সুবিধে হবে। আমি পড়ে দিচ্ছি যে নাট্যাংশে ভারত প্রকৃতির অতুলনীয় ঐশ্বর্য ও বৈচিত্র্যের কথা ফুটে উঠেছে। ভারতবর্ষের প্রকৃতি তো বৈচিত্র্যময়, অপরূপ প্রকৃতি এবং সেই প্রাকৃতিক সম্পদের উপর আকৃষ্ট হয়ে বিদেশিরা বারবার ভারতবর্ষে এসেছে, তাই না? প্রকৃতির উদার মুক্ত পটভূমিতে ভারতবর্ষের হৃদয়ের কোমলতা আর কাঠিন্যের অপূর্ব মেলবন্ধনের পাশাপাশি ধর্মবোধ, প্রতিশোধ স্পৃহা, জ্ঞানার্জনে তৎপরতা, সাহসিকতা, বীরত্ব, অকপট সত্যবাদিতা, চরিত্রের এমন নানান বৈচিত্র্য রয়েছে ভারতবাসীর মধ্যে, সেটা সেকেন্দারকে মুগ্ধ করেছে। সেকেন্দারকে সেনাপতি সেকেন্দার, আলেকজান্ডার সেকেন্দার, তিনি ভারতবর্ষ জয় করতে এসেছিলেন। জয় করতে এসে যে ভারতবাসীর ভেতরের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো অনেকগুলো বলেছেন, দেখো, ধর্মবোধ, প্রতিশোধ স্পৃহা যে খুব ভালো গুণ তা নয়, কিন্তু কোনো মানুষ যদি তোমাকে প্রতি অন্যায় করে, তাহলে সেই অন্যায়ের জবাব দেওয়াটাও যে একটা চরিত্রের বৈশিষ্ট্য, সেটা বোঝানোর জন্য বলছেন। প্রতিশোধ স্পৃহা, জ্ঞানার্জনে তৎপরতা, সাহসিকতা, বীরত্ব, অকপট সত্যবাদিতা, এইসব গুণগুলো তাকে মুগ্ধ করেছে। মগধের নির্বাসিত রাজপুত্র চন্দ্রগুপ্তের জীবন ইতিহাস শুনে আশ্বস্ত গ্রিক সম্রাট তাকে নিঃশর্ত মুক্তি দেন আর দিগ্বিজয়ী বীর হয়ে ওঠার আশীর্বাদ করেন। নাটকের মধ্যে আমরা এই জিনিসটা দেখব। চলো, নাটকের পটভূমি কোথায় কি, এবার আমরা সরাসরি নাটকের ক্ষেত্রে চলে যাই। স্থান কি? সিন্ধু নদ তট, দূরে গ্রিক জাহাজ শ্রেণী, যে জাহাজে করে ওরা যুদ্ধ করতে এসছে সেই সব জাহাজগুলো দাঁড়িয়ে রয়েছে, আর কাল সন্ধ্যা। দেখো, নাটক একটা ছবি তৈরি হচ্ছে, তাই না? তুমি যখন মঞ্চে দেখবে তখন আলো, দৃশ্যপট, তাই না, পেছনে হয়তো কোনো দৃশ্য তৈরি করে রাখা আছে, নদীর দৃশ্য দেওয়া রয়েছে, বা দূরে দূরে দেখা যাচ্ছে হচ্ছে জাহাজগুলো। কিন্তু যখন নাটক লেখা থাকছে তখন এই জিনিসগুলো সমস্ত পরিষ্কার করে লেখা থাকবে, যে স্থানটা কীরকম, তারপরে দূরে কি দেখা যাচ্ছে, কোন সময়কাল। হ্যাঁ, যদি গনগনে সূর্য ওঠে দিনের বেলা তাহলে সূর্যের ছবি থাকবে, এখন সন্ধ্যাকাল লাইটটা হালকা থাকবে, এরকম। তো নদ তটে শিবির সম্মুখে সেকেন্দার ও সেলুকাস অস্তগামী সূর্যের দিকে চাহিয়াছিলেন। দেখো, এটা কিন্তু আবার সেই সাধু ভাষাতেই লেখা। এর আগে সাধু ভাষা কোথায় পড়েছ? অদ্ভুত আতিথেয়তা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে সময়কালে লিখেছেন তার থেকে পরে কিন্তু এটা লেখা হচ্ছে, তাই না? কত সালে বললাম? 1811, তাই না? ওই সালটা নোট করে রাখো। 1911, সরি বললাম 1911, 1811 না, 1911। 1863-তে তো জন্মেছেন উনি, বলতে ভুল হয়েছে আমার। 1911 সালে নাটকটি রচিত হয়, 1911। এইটুকু লিখে রাখলেই হবে তোমার। তো সেই সময়কালের নাটক, সেই সময়কালে কিন্তু সাধু ভাষাটা ব্যবহার করা হতো, প্রচলিত ছিল লেখার ক্ষেত্রে। এখন সাধু ভাষার বৈশিষ্ট্য হচ্ছে বড় বড় ক্রিয়াপদ, বড় বড় সর্বনাম পদ, করিয়াছিলেন, চাহিয়াছিলেন, এইগুলো, আসিয়া পড়িয়াছিল। কিন্তু আমাদের বুঝতে অসুবিধে হয় না, আস্তে আস্তে সহজ হয়ে আসছে কথাগুলো। নদ তট নদীর ধারে, শিবির তাঁবু, যুদ্ধের শিবির পড়েছে, যুদ্ধের তাঁবু পড়েছে। শিবির কথাটার সঙ্গেও তোমরা পরিচিত, কারণ অদ্ভুত আতিথেয়তাতে শিবির পেয়েছো বোধহয়। হ্যাঁ, তো সেই তাঁবুর সামনে সেকেন্দার, আলেকজান্ডার আর সেলুকাস হচ্ছেন সেকেন্দারের সেনাপতি, মূল সেনাপতি। তারা অস্তগামী সূর্যের দিকে চেয়ে দাঁড়িয়েছিলেন। এখানে যে ছবিটা দেয়া রয়েছে সেই ছবিটার মধ্যে যেন এই অস্তগামী সূর্যের লাল লাল হলুদ হলুদ আভা বোঝা যাচ্ছে। হেলেন সেলুকাসের হস্ত ধরিয়া তাহার পার্শ্বে দণ্ডায়মানা। সেলুকাসের মেয়ে হেলেন তার পাশে দাঁড়িয়ে আছে। দণ্ডায়মানা
দাঁড়িয়ে আছেন। সূর্য রশ্মি তাহার মুখের উপর আসিয়া পড়িয়াছিল। সেলুকাস বলছেন, সেলুকাস বলে একটা দাঁড়ি দেওয়া। ওই যে নাটকের ক্ষেত্রে দেখবে যার যখন কথা, মানে যে কথা বলছে, কথার মধ্যে দিয়েই তো নাটকটা চলবে, উক্তি প্রত্যুক্তির মধ্যে দিয়ে, ডায়ালগ যেটাকে তোমরা ইংরেজিতে সহজে বলো। তো সেক্ষেত্রে একজনের নাম লেখা হবে, তার নামের পাশে একটা পূর্ণচ্ছেদ থাকবে, তখন বোঝা যাবে যে সে এই কথাগুলো বলছে। তাহলে সেকেন্ডার কি বলছেন, সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, তুমি পেন্সিল দিয়ে দাগ দিয়েও রাখতে পারো। এই কথা আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ব্যবহার করে থাকি, আর তোমাদের প্রশ্নের ক্ষেত্রে তো আসবেই। বলছে যে কি বিচিত্র এই দেশ, দিনে প্রচণ্ড সূর্য এর গাঢ় নীল আকাশ পুড়িয়ে দিয়ে যায়, আর রাত্রিকালে শুভ্র চন্দ্রমা এসে তাকে স্নিগ্ধ জ্যোৎস্নায় স্নান করিয়ে দেয়। তামসী রাত্রে অগণ্য উজ্জ্বল জ্যোতিপুঞ্জে যখন এর আকাশ ঝলমল করে, আমি বিস্মিত আতঙ্কে চেয়ে থাকি। কোন শব্দটা মানে বুঝতে পারছো না, সঙ্গে সঙ্গে বলবে আমাকে। হ্যাঁ, তামসী। তামসী হচ্ছে অন্ধকার, অন্ধকার রাত্রে। তামসী মানে হচ্ছে অন্ধকার। সঙ্গে সঙ্গে মানে লিখে রাখলে তোমার সুবিধা হবে। অন্ধকার রাত্রে যখন অগণ্য, গোনা যায় না এমন উজ্জ্বল জ্যোতিপুঞ্জে, মানে নক্ষত্র আকাশে, নক্ষত্র লোকে প্রচুর যখন তারা ভর্তি হয়ে আকাশ ঝলমল করে, আমি বিস্মিত আতঙ্কে চেয়ে থাকি। এত সুন্দর আকাশ দেখা যায় এখানে। প্রাবৃতে ঘনকৃষ্ণ মেঘরাজি গুরুগম্ভীর গর্জনে প্রকাণ্ড দৈত্য সৈন্যের মতো এর আকাশ ছেয়ে আসে। দেখো এখানে প্রাবৃতে শব্দের মানে কিন্তু তোমাকে বইতেও লিখে দিয়েছে। প্রাবৃতে মানে হচ্ছে বর্ষাকালে। দেখবে শব্দার্থের মধ্যে প্রাবৃতে শব্দটার মানেও দেয়া হচ্ছে। হ্যাঁ, বর্ষাকাল। হ্যাঁ, বর্ষাকালে। যদি ভুলে যাও সঙ্গে সঙ্গে আবার দেখে নেবে। প্রাবৃতে ঘনকৃষ্ণ মেঘরাজি, প্রচণ্ড ঘন কালো মেঘ, ঘনকৃষ্ণ মানে কালো, গুরুগম্ভীর গর্জনে প্রকাণ্ড দৈত্য সৈন্যের মতো এর আকাশ ছেয়ে আসে। বলছেন যে অন্ধকার রাত্রে প্রচুর তারায় আকাশ ভর্তি হয়ে থাকে, আবার বর্ষার সময় প্রচণ্ড গর্জনে কালো মেঘ ঘন হয়ে আকাশ ছেয়ে আসে। আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে দেখি। নির্বাক মানে কথা না বলে চুপ হয়ে যাই, আমি হাঁ করে তাকিয়ে দেখি। এর অভ্রভেদী তুষার মৌলে নীল হিমাদ্রি স্থিরভাবে দাঁড়িয়ে আছে। এর অভ্রভেদী, অভ্রভেদী, ভেদী মানে আকাশভেদী, আকাশ ভেদ করে যায় যা, সেটাকেই বলে অভ্রভেদী। তুষার মৌলি, অভ্রভেদী তুষার মৌলি নীল হিমাদ্রি। অভ্রভেদী তুষার মৌলি মানে একেবারে হিমালয়, যিনি আকাশ ভেদ করে সাদা রঙের এরকম সুন্দর চেহারা নিয়ে যিনি স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছেন। হিমাদ্রি মানে এই বরফের পাহাড়। এর বিশাল নদ নদী ফেনিল উচ্ছ্বাসে উদ্দাম বেগে ছুটেছে। ফেনিল উচ্ছ্বাসে মানে যখন নদী কলকল করে বয়ে যায়, তার হচ্ছে যে ঢেউয়ের মাথায়, প্রচণ্ড ঢেউয়ের মাথায় বড় ফেনা হয়ে যায় না, সেটাই বলছে ফেনিল উচ্ছ্বাসে। এর মরুভূমি স্বেচ্ছাচারের মতো তপ্ত বালুরাশি নিয়ে খেলা করছে। স্বেচ্ছাচার মানে যেমন খুশি ভাবে, স্বেচ্ছাচার মানে স্বযুক্ত ইচ্ছা, স্বেচ্ছা, চার হচ্ছে আচার, স্বযুক্ত ইচ্ছা যুক্ত আচার, স্বেচ্ছাচার। স্বেচ্ছাচার মানে ইচ্ছে মতো সে তার ওই বালিগুলো নিয়ে খেলা করছে। তখন সেলুকাস বলছেন, সত্য সম্রাট, আপনি যা বলেছেন ঠিকই কথা। এইখানেই হচ্ছে এই যে বলছিলাম না যে বৈচিত্র্যের কথা বলেছেন এবং সুন্দর করে প্রকৃতির কথা বলেছেন, এই যে কথাগুলো বলেছেন তার মধ্যে দিয়েই দেখা যায়। এখানে যদি বলা হয় যে সিকান্দার যে প্রকৃতির বর্ণনা করেছেন সেটি তুমি নিজের মতো করে লেখো, তাহলে কিন্তু তোমাকে নিজের মতো করে লিখতে হবে। এই যে কথাগুলো সব কঠিন কঠিন শব্দ আছে, হ্যাঁ, সাধু ভাষায় লেখার দরকার নেই। তোমাকে যেভাবে বলা হলো যে অন্ধকার রাত্রে আকাশ নক্ষত্রে ভরে আছে, সেই দেখে তিনি অবাক হয়ে তাকিয়ে থাকেন। আবার বর্ষায় ঘন মেঘ যখন আকাশ ছেয়ে ফেলে এবং গর্জন করে, তার রূপ দেখেও তিনি মুগ্ধ হয়ে যান। এইভাবে তুমি লিখবে, হ্যাঁ, একদম সহজ করে লিখবে।
বইতে সাধু ভাষা লেখকরা যা লিখে গেছেন সেগুলো তো আমাদের পড়তে হবে। সেগুলো না পড়লে আমরা জানবো কি করে যে তারা কি লিখেছে? সেগুলোকে তো আর আমরা চলিত ভাষায় করে নিতে পারি না, সেটা করার তো কোনো প্রয়োজনই নেই, এত সুন্দর সুন্দর লিখে গেছেন। কিন্তু আমরা যখন নিজেদের কথা বলবো, আমি যখন একটা প্রশ্নের উত্তর বলছি, আমি যখন একটা পড়া নিজের মতো করে আমরা আলোচনা করছি, তখন তো আর আমরা সাধু ভাষা ব্যবহার করব না, কারণ আমরা সাধু ভাষায় সবসময় কথা বলি না, সাধারণত একেবারেই কথা বলি না, সাধারণত না, একেবারেই সাধু ভাষায় কথা বলি না, বলতে পারি না। সুতরাং যে ভাষায় আমরা কথা বলি, যে ভাষায় আমরা স্বচ্ছন্দ, যে ভাষায় লিখি, সেই ভাষাতেই আমরা আলোচনা করব এবং লিখব, তবেই আমরা লিখতে পারবো। তখন সেকেন্দার আবার বলছেন, কোথাও দেখি তালিবোন গর্ব ভরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তালিবোন মানে তাল গাছ বড় বড়। তাল গাছ। কোথাও বিরাট বট স্নেহ ছায়ায় চারিদিকে ছড়িয়ে পড়েছে। সে যে ছায়াটা দিচ্ছে বট গাছ, তার ছায়াটা হচ্ছে স্নেহ, মানে বড়রা যেমন কি বাচ্চাদের স্নেহ দিয়ে তাকে বড় করে, তাকে যে কোনো বিপদ থেকে বাঁচিয়ে রাখে, ঠিক সেরকম ভাবেই ধরো রোদ জল থেকে ছায়া দিচ্ছে যেন বট গাছ, ওই রকম তোমার গুরুজনদের মতো স্নেহে। কোথাও মদমত্ত মাতঙ্গ জঙ্গ পর্বত সম মন্থর গমনে চলেছে। কোথাও মদমত্ত মাতঙ্গ, মাতঙ্গ মানে হচ্ছে হাতি, মদমত্ত মানে হচ্ছে উন্মত্ত হাতি, পাগলা হাতি ধরো কোথাও, সে মানে মন্থর গমনে চলেছে, মন্থর মানে ধীরে ধীরে। আর জঙ্গম পর্বত সম, জঙ্গল না জঙ্গল না, এটা জঙ্গম। জঙ্গম কথাটার অর্থ হচ্ছে যেটা চলে। পর্বত কি পর্বত সম বলছে, জঙ্গম পর্বত সম কথাটা মানে বলছে, পর্বত মানে হচ্ছে পাহাড়, সে কি চলে? চলে না। সম মানে সমান, পাহাড়ের মতো। কোন পাহাড়ের মতো? যেটা জঙ্গম, মানে যে পাহাড় চলে। মানে হাতির চেহারা কেমন? পাহাড়ের মতো চেহারা না? হ্যাঁ, এতখানি একটা চেহারা, সেই জন্যে বলছে যে একটা চলন্ত পাহাড়, যেন চলন্ত পাহাড়ের মতো। দেখো কি সুন্দর বর্ণনা, কত ভাবনা প্রসারতা থাকলে এরকম এক একটা শব্দ প্রয়োগ করা যায়, আমরা যেগুলো ভাবতেও পারি না। কবি, লেখক, সাহিত্যিকরা সেই ভাবনাগুলো নিজেদের মনের মধ্যে কিভাবে নিয়ে আসেন, অবাক লাগে না এগুলো ভাবলে? যে দেখো আমরা তো কোনোদিনও ভাবতেই পারি না এরকম করে। কবি সেই জন্যই লেখা পড়া, সেই জন্যই কবিতা শেখা, সেই জন্যই নাটক দেখা বা নাটক পড়া, যে কবিদের ভাবনাগুলো থেকে নিজের ভাবনাকে একটু কাজে লাগানো, মানে নিজের ভাবনাকে ওই ভাবনাগুলোকে নিজের ভাবনা করে নিয়ে যদি আমি চলি, তাও তো অনেক লাভ। আমি তো ওই রকম ভাবনাটা ভাবতে পারছি, এটাও কি আমার কম লাভ? কারণ আমি তো এইভাবে ভাবতে পারিনি। কবিরা আমাদের শিখিয়ে দিচ্ছেন যে কিভাবে ভাবতে হয়। সেই জন্যেই কবি, মানে বই পড়ার আনন্দ সেখানেই। ওই ওই বই পড়ার আগ্রহ তারই তৈরি হয় যার মনের মধ্যে এই ভাবনাগুলো কাজ করে, যে এইরকমভাবেও ভাবা যায়, এরকমভাবেও চিন্তা করা যায়। তাহলে এই যে সুন্দর চিন্তার একটা, এই খুব ভালো করে কোনো কিছু ভাবা, এই ভাবতে পারা, তার মধ্যে যে আনন্দ আছে, তুমি যখন সাহিত্য পড়বে, সাহিত্যকে যখন সত্যি বুঝতে পারবে, সেই আনন্দ তুমি পাবে। একটা গান শুনে যেমন তোমার আনন্দ হয়, একটা ভালো জামা পেলে তোমার যেমন আনন্দ হয়, সেই আনন্দ তুমি পাবে। এবং এই আনন্দ এমনই যে এই আনন্দ কোনোদিনও, এই আনন্দ শেষ হয় না। একটা জামা পাওয়ার আনন্দ শেষ হয়ে যায় তুমি যখন প্রথমবার পড়ো, তারপরে তোমার পড়তে ভালো লাগে, কিন্তু প্রথমবার পড়ার পর তোমার কিন্তু অতটা ভালো লাগে না। কিন্তু এই যে সাহিত্য পড়া, গল্প, কবিতা, নাটক, উপন্যাস পড়ার যে আনন্দ, প্রথমবার পড়ে তোমার যে আনন্দ হবে, তারপরে তুমি যদি সত্যি বুঝতে পারো, পরের বার পড়ে কিন্তু তোমার আরও বেশি আনন্দ হবে। যে আনন্দটা এখন আমাদের একটু একটু হয়, একটু একটু বলছি এই যে পড়ার তো কোনো শেষ নেই। বাংলা সাহিত্য এত কিছু আছে, আমি কতটুকু পড়েছি, আমি তোমাদের থেকে এত বড়, তাহলেও আমার পড়া এখনো অনেক বাকি। এত কিছু আছে না, সব কিছু এক জীবনে পড়ে ফেলা বোধহয় সম্ভব না। তবুও যতখানি পড়া যায় ততই কিন্তু আনন্দ হয়, যে বাহ, এরকমভাবেও কেউ মানুষ ভেবেছে
তিনিও তো আমার মতোই মানুষ, তিনি তো আমার থেকে অন্য কোনো দিক দিয়ে বিশেষ নন, শুধুমাত্র তার ভাবনার দিক দিয়ে, তার আবেগের দিক দিয়ে, আর সব দিকে তো আমরা একই রকম। কিন্তু তার ভাবনাটা, এই যে ভাবনার জগৎ, এটা যে কত বড় জগৎ একখানা, সে তোমরা যখন তার সন্ধান পাবে তখন তুমি নিজেকে অনেক বেশি মানে ভাববে রিচ, মানে অনেক বেশি বড় লোক বলে মনে করবে। বাইরের কোনো জিনিস তোমার কাছে তখন বেশি হয়ে যাবে না, ভেতরের আনন্দটাই তখন বড় থাকবে। তো সেটাই বলছেন যে কোথাও ওই পাগল মানে এরকম মদমত্ত হাতি যেন পাহাড়ের মতো এগিয়ে চলেছে। হ্যাঁ হ্যাঁ, কোথাও মহাভুজঙ্গম, মহাভুজঙ্গম মানে অজগর সাপ, ভুজঙ্গ মানে সাপ, ভুজঙ্গ মানে পড়েছো তোমরা, মহাভুজঙ্গম শব্দটা পড়োনি, যখন সমার্থক শব্দ পড়েছো সাপের, তাই না? মহাভুজঙ্গম অলস হিংসার মতো বক্র রেখায় পড়ে আছে। এই কথা কি অদ্ভুত অদ্ভুত কথা, দেখো আমিও তো আগে পড়েছি, কিন্তু এই তো এখন যখন আবার পড়াচ্ছি তখন আমার আরো বেশি ভাল লাগছে, এই কারণে যে নতুন নতুন করে মানে যেন খুঁজে পাচ্ছি। অলস হিংসার মতো কথাটা ভাবলে কিরকম লাগে, যে সাপ পড়ে আছে রাস্তার মধ্যে, মানে সে জঙ্গলের মধ্যে পড়ে আছে, তার চেহারাটা তো আঁকা বাঁকা, সে এঁকে বেঁকে এরকম বক্র রেখায় পড়ে আছে, আর তার মধ্যে কিন্তু হিংস্রতা রয়েছে, সে শুধু চুপ করে রয়েছে, যখন সুযোগ পাবে সে ছোবল মারবে। তো এই যে অলস হিংসা মানুষের মাথার মধ্যেও রয়েছে, হিংসা, ঈর্ষা, দেশ, দৈব একা নূতনস্য দেশ, এইগুলো মানুষের মনের মধ্যে সুপ্ত রয়েছে। যখনই মানুষের মনোমতো কিছু না হয়, যখনই অন্যের সেটা হয়, মানুষের ভিতর থেকে সেগুলো বেরিয়ে আসে। সেই জন্য বলছে অলস হিংসা। দেখো অলস হিংসার মতো পড়ে আছে, ভাবা যায়, একটা তুলনা করা হচ্ছে, একটা সাপ পড়ে আছে, কিভাবে পড়ে আছে, যে মানুষের মনের ভেতরে যে হিংসাগুলো অলস হয়ে পড়ে আছে সেটাই মতোই চুপচাপ পড়ে আছে। মানুষ যখন রেগে যায়, হিংস্রতা দেখায়, তখন সে ওইরকম ভাবে হিংসেতে জ্বলে ওঠে, বলে না? সব মানুষের মধ্যেই হিংসা, রাগ, দেশ আছে। যে মানুষের মধ্যে এই সবগুলো বেশি, তাকে আমরা ভালো মানুষ বলতে পারি না, আর যে মানুষের মধ্যে উদারতা বেশি, তাকেই মানুষ হিসেবে যোগ্য বলা হয় বা সত্যিকারের মানুষ বলা হয়। আর কোথাও বা মহাশৃঙ্গ কুরঙ্গম মুগ্ধ বিস্ময়ের মতো নির্জন বনমধ্যে শূন্য প্রেক্ষণে চেয়ে আছে। কুরঙ্গম মানে হরিণ, দেখো লেখা আছে। মহাশৃঙ্গ কুরঙ্গম, মহাশৃঙ্গ মানে বড় সিংহওয়ালা, শৃঙ্গ মানে সিং, বড় বড় সিংহওয়ালা যে হরিণ, সেই হরিণ যেন মুগ্ধ বিস্ময়ের মতো, কারণ হরিণের চোখ, হরিণের চোখ বিরাট টানা টানা চোখ হয়, তার চোখ দেখেই মনে হয় যেন সে যেন কেমন বিস্মিত হয়ে তাকিয়ে আছে। মুগ্ধ বিস্ময়ের মতো নির্জন মনোমধ্যে শূন্য প্রেক্ষণে চেয়ে আছে। শূন্য প্রেক্ষণ মানে শূন্য দিকে, কোনো দিক, শূন্য দৃষ্টিতে তাকানো মানে কি তুমি কিছু দেখছো না, মানে আনমনা হয়ে তাকিয়ে আছে। আর সবার উপরে এক সৌম্য গৌর দীর্ঘকান্তি জাতি এই দেশ শাসন করছে, মানে আর্যদের কথা বলা হচ্ছে। আর্য জাতি আমাদের দেশ শাসন করছে, তারা সুন্দর, সৌম্য গৌর মানে ফর্সা, দীর্ঘকান্তি, লম্বা চমড়া চেহারা, তাদের মুখে শিশুর সারল্য, দেহে বজ্রের শক্তি, চোখে সূর্যের দীপ্তি, বক্ষে বাত্তার সাহস। তাদের মুখে শিশুর সারল্য, দেহে বজ্রের মতো একেবারে শক্তি, চোখে সূর্যের দীপ্তি, বক্ষে বাত্তার সাহস। বাত্তা মানে হচ্ছে প্রচণ্ড সাহস তার বুকের মধ্যে রয়েছে। এ শৌর্য পরাজয় করে আনন্দ আছে। পুরুকে বন্দি করে আনি যখন, সে কি বললে জানো, বলে সেলুকাসকে জিজ্ঞেস করছেন। কি জিজ্ঞেস করছেন এই কথাটা, যে রাজা পুরুকে যখন বন্দি করে আনা হয়েছিল তখন সে কি বলেছিল। তা বলছেন যে এই যে শৌর্য বীর্য, প্রকৃত যে বীর, তাকে হারানোর মধ্যে একটা আনন্দ আছে,
যে প্রকৃত বীর তার সঙ্গে যুদ্ধ করেও যেমন আনন্দ, তাকে হারাতে পারলেও সেই আনন্দ সেই আছে। তা আজকে এই পর্যন্তই থাক।